রাখাইনে জাতিসংঘের অধীনে যুদ্ধবিরতি হলে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশা, সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ। ইউনূস মোদি বৈঠকে হাসিনাকে ফেরত চাওয়া হলেও ভারত কিছু বলেনি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে দুদেশ। গাজায় ইসরায়েলি গণহত্যায় জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপি। সারা দেশে ছাত্র দলের বিক্ষোভ, রাজধানীতে প্রতিবাদ সমাবেশ। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাটে জড়িত কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশের বিভিন্ন জায়গায় গ্রেফতার অর্ধশত। বাংলাদেশে বিনিয়োগের সুরক্ষার আশ্বাস প্রধান উপদেষ্টার। নাসার আন্তর্জাতিক জোটে যুক্ত হল বাংলাদেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাখাইনে জাতিসংঘের অধীনে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা কার্যক্রম শুরু হলে সেই সময় রোহিঙ্গা প্রত্যাবাসনের সূচনা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। এজন্য আরাকান আর্মি, মিয়ানমার এবং জাতিসংঘ সহ সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ। বিমস্টেক সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা প্রত্যার্পণ ইস্যুতে দুদেশ কাজ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মোহিত। ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিমস্টেক সফর এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। বিমস্টেকের সভাপতি হিসেবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় যোগসূত্র স্থাপন ও মুক্ত বাণিজ্য চুক্তিতে কাজ করবে বাংলাদেশ। ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়েও কথা বলেন তিনি। শ্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবেই বলেছেন, তারা বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেটা কোনো ব্যক্তি বা দলের সম্পর্ক নয়। এটা কিন্তু বুঝবেন, ব্যক্তি বা দলের সঙ্গে সম্পর্ক নয়, এটা রাষ্ট্রের সম্পর্ক। আমরা কিন্তু তাই মনে করি, এটা দুটো রাষ্ট্রের মধ্যে সম্পর্ক এবং সেই ভিত্তিতেই আমরা দুটো রাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নেব। রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে হাই রিপ্রেজেন্টেটিভ দাবি করেন। বলেন, এ বিষয়ে আরাকান আর্মিও একমত পোষণ করেছে। আমাদের সঙ্গে আলোচনায় প্রতিমান হয়েছে যে হিউম্যানিটেরিয়ান সাপোর্ট যখন আমরা জাতিসংঘ যখন দেবে, যেটাতে আমরা সাহায্য করব, সেই সময়টাতে দুই পক্ষই যুদ্ধাবস্থা পরিহার করবে। আমি শেষ করছি। এবং তার থেকে একটা স্থিতির সূচনা হবে বলে আমরা আশা করছি। সেই মুহূর্তটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, খুব বেশি দেরি নেই সেটা। এবং সেই সময় থেকে আমরা প্রত্যাবাসনের ব্যাপারে একটা বাস্তব আলোচনা করতে পারবো। ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই প্রক্রিয়া, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আরাকান আর্মির সাথে। তারা এটা প্রকাশ্যে সেপ্টেম্বরে বলেছেন, গত বছরে আমাদের সঙ্গে আলাপ আলোচনার সময় তারা এটা পুনর্ব্যক্ত করেছেন দায়িত্বহীনভাবে। সে কারণে আমরা মনে করি যে এই যে 1,80,000 আমরা এদেরকে ফিরিয়ে মায়ানমারে ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করতে পারবো, সময় লাগবে। প্রতিবাদের নামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করতে পারে বলে মনে করেন তিনি। এটা আমাদের ভালো কাজগুলো ডিরেল করার একটা প্রচেষ্টা হিসেবে আমাদের এখন ধারণা হচ্ছে, কারণ এটা একটা প্যাটার্ন দাঁড়িয়ে গেছে যে আমাদের ঘরের উপর একটা গাজা বসে আছে রোহিঙ্গা, তার সেইটা নিয়ে কারো মিটিং মিছিল নাই, সেইটা নিয়ে আলাপ আলোচনা নাই, আছে হচ্ছে এগুলো নিয়ে রাস্তায় নামা, লুটপাট করা, এগুলো বন্ধ করতে হবে। সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, ঢাকা। ইউনূস নরেন্দ্র মোদীর বৈঠকে বাংলাদেশ বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চাইলেও ভারত কিছু বলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে তিনি জানান, সম্পর্ক স্বাভাবিক করতে দুপক্ষই কাজ করছে। দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয় এমন বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের জন্য ফেরত চেয়ে আসছে বাংলাদেশ। নয়াদিল্লিকে চিঠি দেওয়ার পাশাপাশি সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকেও বিষয়টি উত্থাপন করে বাংলাদেশ। তবে ভারত এ ব্যাপারে কোনো কথা বলেনি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমি যেটা বলছি সেটা হলো এরকম যে এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক,
তাকে বিচারের সম্মুখীন করার জন্য। জনাব মোদি এটা খুব স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক দেশের সাথে, মানুষের সাথে, এটা কোনো দলের সাথে নয়, এটা উনি স্পষ্ট করেছেন। বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে বলেও পররাষ্ট্র উপদেষ্টা জানান। সাক্ষাৎ আমার কাছে মনে হয়েছে একটা পজিটিভ অ্যাটমসফিয়ারেই সাক্ষাৎটা হয়েছে এবং দুই পক্ষই আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখার এবং ভালো করার উপর জোর দিয়েছে। হয়তো আমাদের কেউ কেউ বলছেন যেটা আসলে তখন তাদের না বলাই ভালো, অনর্থক সমস্যার সৃষ্টি করা। একই কাজ ভারত থেকেও হয়ে থাকবে। আমরা জানি যে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে আপনারা তো প্রতিদিনই অত্যন্ত শক্ত কথাবার্তা শুনতে পাচ্ছেন, এমনকি কেন্দ্রীয় সরকারেরও কেউ কেউ এটা করেছেন। আমরা এটাও বলেছি বিভিন্ন সময়ে যে আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। তিস্তা প্রকল্পে ভারত বা চীন যারাই ভালো প্রস্তাব দেবে তা গ্রহণ করা হবে বলে জানান উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান ভারতীয় ভিসা দেয়া না দেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে দেশটির সরকারের উপর নির্ভর করছে। ধন্যবাদ আপনাদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বিষয়ে জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অবিলম্বে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর চালানো গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন তিনি। বলেছেন বিএনপি সবসময় মানবতার পক্ষে, নির্যাতিত মানুষের পক্ষে। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। গাজায় ইতিহাসের বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ নেমে আসছে রাস্তায়, জানাচ্ছে ঘৃণা। তেমনই এক কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে এই প্রতিবাদ সভায় যোগ দেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবিলম্বে গাজা ও রাফায় হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান ছাত্রছাত্রীরা। বিশ্ব বিবেক জাগ্রত হবার আহ্বান জানান তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের আদর্শ অনুসরণ করে আজও তারা সাধারণ মানুষের পাশে, মুসলিম ভাইদের পাশে। তারা শুধু দেশের মানুষের কথা চিন্তা করে না, সারা বিশ্বের নিপীড়িত মানুষের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী এবং তারই ভ্যানগাড়ি হিসেবে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র। আমাদের ফিলিস্তিনের ভাইদের উপর, বন্ধুর উপর যেভাবে নির্যাতন, যেভাবে হামলা, যেভাবে ধ্বংস করা হচ্ছে, আমরা জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যেভাবে নিরপরাধ শিশু এবং সাধারণ জনগণকে তারা হত্যা করছে, এটা খুবই অমানবিক, এটা মানবতা বিরোধী। আমরা ছাত্র দল এবং বিএনপি এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অভিযোগ, বিগত সরকার ইসরায়েলের সাথে নানা ধরনের সম্পর্ক বজায় রেখে চলেছে। ইহুদি সেই দেশ থেকে প্রযুক্তি এনে বিরোধী মত দমন করেছে। এই মুহূর্ত থেকে গণহত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ, কিন্তু ইসরায়েলিরা কখনো জাতিসংঘের রেজুলেশনের প্রতি সম্মান দেখায়নি। এই ইসরায়েলি সরকার জাতিসংঘের কোন নির্দেশনা, কোন অনুশাসন আজ পর্যন্ত মানেনি। এই পরাশক্তির দুই একটা দেশ তারা সব সময় যখনই ফিলিস্তিনি মুসলমানের পক্ষে জাতিসংঘ রেজুলেশন পাস করেছে, তারা তার বিরুদ্ধে ভেটো প্রয়োগ করেছে, আপনারা সবাই জানেন। মুসলমানদের উপর চলা নির্যাতন বন্ধের দাবিতে বিএনপির কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান দলের নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে এই কর্মসূচি পালন করেছে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের কর্মীরা। ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রংপুরে। স্থানীয় প্রেস ক্লাব চত্বর থেকে কর্মসূচি পালন করে জেলা এবং মহানগর যুবদল ও ছাত্রদল। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে বগুড়ায়। শহরের সাতমাথায় এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।
ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে মানিকগঞ্জেও। সকালে সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একই দাবিতে কর্মসূচি পালিত হয়েছে পাবনাতেও। জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ এবং সমাবেশ হয়েছে সাতক্ষীরাতেও। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। ফিলিস্তিনে মুসলিমদের উপর নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে টাঙ্গাইলে। দুপুরে জেলা ছাত্রদলের আয়োজনে স্থানীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালিত হয়। ইসরায়েল বিরোধী বিক্ষোভে বাটার, জুতা চুরি, কেএফসি, পিৎজা হাটে ভাঙচুরে জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভবিষ্যতে এমনটা ঘটতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পহেলা বৈশাখ উদযাপনের নিরাপত্তায় কোনো হুমকি নেই। নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা থাকবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপদেষ্টা। রিপোর্ট করছেন মহিবুল্লাহ মহিব। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিক্ষোভে নামে লাখো মানুষ। ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে বিক্ষোভের মধ্যে একদল লোক বাটার শোরুমে লুটপাট চালায়, ভাঙচুর চালায় কেএফসি, পিৎজা হাটে। দেশ জুড়ে নিন্দার পাশাপাশি প্রশ্ন ওঠে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, নিরাপত্তা বাহিনীর কোনো ব্যর্থতা ছিল না, জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি তার। যে ঘটনাটা ঘটছে ওটা ঘটনা উচিত হয় নাই। আমরা এই পর্যন্ত কিন্তু 49 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে যারা এইটার সাথে জড়িত। তাদের আমরা 49 জনকে আমরা অ্যারেস্ট করছি। না, সারা দেশে। মামলা ছাড়া তো অ্যারেস্ট করা যায় নাকি? এইভাবে কি কাউকে অ্যারেস্ট করা যায় না? আর এই ধরনের ঘটনাটা আমরা ওই দিনও যেন ঘটনাটা না ঘটে আমরা চেয়েছি, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। এই জন্য আমি আপনাদেরও অনুরোধ করব, দেখেন মানে এই ঘটনা যেমন আপনাকে যেমন অনেকবার বলার পরেও কিন্তু যেমন আপনারা আসার সময় কিন্তু একটা লেগে যায় না, এই মানে কন্ট্রোল করা আমাদের পক্ষে ডিফিকাল্ট। মানে পুলিশ স্বরাষ্ট্র উপদেষ্টা থাকেও আপনাকে কন্ট্রোল করতে পারে না। তো পুরো দেশে দেশে এরকম প্রশাসন হয়, এরকম উপদেষ্টা সবাই থাকে, তো এরকম ঘটে যায় একটু দুই একটা। বাংলা নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, পয়লা বৈশাখ উদযাপন ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই। সব সিদ্ধান্ত যদি এখন এই বইলা দিই তো আপনারা আবার ডিসক্লোজ করে দেবেন। হ্যাঁ, মেজরগুলি বলা হয়েছে, যেমন ধরেন এখানে যে শোভাযাত্রা হবে, এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে হাতির জিলে অনুষ্ঠান হবে এটা, তারপরে রবীন্দ্র সরোবরে হবে এটা, এখানে হাতে নিতে হবে। তারপরে আপনার এই সকালে যে রমনা বটমূল্যে হবে এখানে কিভাবে না হবে। তারপরে ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলিতে উপজেলা লেভেলে হবে, এখানে আইন শৃঙ্খলাভাবে কীভাবে অনুষ্ঠানগুলি হবে, কোথায় হবে ওইগুলি নেওয়া হবে। মানে আনন্দ শোভাযাত্রা যদি সবাই করতেছে তো আমার পুলিশ বাহিনী করতে পারবে না? তারাও যদি ওই ইসের সাথে যায় অসুবিধা কি? কিন্তু এইটার ক্ষেত্রে পুরাটা অর্গানাইজ করতেছে আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়। এ সময় সংস্কৃতি উপদেষ্টা জানান, নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা থাকবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। এর আগের দিন সিনেট ভবনে মিটিং এর পরে আপনারা আমার ইন্টারভিউ নিয়েছেন এবং আমার মুখে আপনারা কোটেশন বানিয়ে ডিজিটাল কার্ড দিয়েছেন যে নাম মঙ্গল শোভাযাত্রাই থাকছে। আপনাদের ভিডিও থেকে কোথাও আছে আমি এই কথাটা বলেছি, কিন্তু আপনারা তো ডিজিটাল কার্ড বানিয়ে ছেড়েছেন। সো অনুরোধ থাকবে যে যেটা আমরা না বলি সেটা না ছাপানোই ভালো, যেটা বলি ওটা ছাপেন। রিগার্ডিং নাম, যে শোভাযাত্রার নাম কি থাকছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন। তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করছেন, করে 10 তারিখে জানাবেন। আপনি এর উত্তরে বলেন তার মানে কি পরিবর্তন হচ্ছে? আমার কথা কিন্তু তা বলেন, আমার কথা বলে পরিবর্তন হবে কি হবে না এটা তারা জানাবে। এবারের বৈশাখের উদযাপন অন্য যে কোনো বারের চেয়ে আনন্দমুখর হবে বলে আশা উপদেষ্টাদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। কেএফসি ও বাটার শোরুম ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় দেশের বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে অর্ধশতাধিক ব্যক্তিকে। সিলেট মহানগরের বিভিন্ন জায়গায় সোমবার রাতে অভিযান চালিয়ে আটক করা হয় 17 জনকে। পুলিশ জানান, এই ঘটনায় সিলেটের কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছে
কেএফসি কর্তৃপক্ষ। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী নির্মম হত্যার প্রতিবাদে সিলেটে সোমবার তৌহিদি জনতার আন্দোলনের সুযোগে একদল দুর্বৃত্ত নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুর চালায়। এই সময় তারা ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুটপাট করে। ছবি ও বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। এই সময় লুটপাট করা কিছু মালামাল উদ্ধার করা হয়। অভিযান অব্যাহত থাকবে। এদিকে একই ধরনের ঘটনায় খুলনা নগরীর বিভিন্ন এলাকা থেকে 31 জনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ এবং ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত এবং আটক করা হয়েছে বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ আহসান হাবিব। চট্টগ্রাম ও মংলা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সফররত চীনা বিনিয়োগকারীরা। প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে বেশ কয়েকটি কোম্পানি বাংলাদেশকে তাদের দক্ষিণ এশীয় উৎপাদন এবং অপারেশন হাব হিসেবে প্রতিষ্ঠা করার ইচ্ছে ব্যক্ত করেছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তারা এসব প্রস্তাব দেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেডগিয়ার হোল্ডিংস লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক পাউলিন এনজেন। এছাড়াও অবকাঠামো সহ বিভিন্ন সম্ভাবনায় খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। প্রধান উপদেষ্টা তাদের বিনিয়োগ সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের বিনিয়োগ বান্ধব পরিবেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে প্রস্তুত। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে দেশটির বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল এমন ঘোষণা দেন। প্রতিনিধি দলের এলজির কর্মকর্তাদের পাশাপাশি টেক্সটাইল, ফ্যাশন, স্পিনিং, লজিস্টিক্স, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ খাতে কোরীয় কয়েকটি কোম্পানির প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কি হাকসাং। প্রধান উপদেষ্টা জানান বিনিয়োগ নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন সহ বাংলাদেশে ব্যবসার পরিবেশের জন্য সংস্কারের প্রতিশ্রুতি রয়েছে সরকারের। নতুন বাংলাদেশে বিদেশি বিনিয়োগকে সহজ এবং ঝামেলামুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। 54তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আন্তর্জাতিক জোটে যুক্ত হল বাংলাদেশ। এর মধ্য দিয়ে গবেষণা এবং মহাকাশ অন্বেষণে আরেক ধাপ এগোলো লাল সবুজ পতাকা। ঢাকায় বিনিয়োগ সম্মেলনের সাইডলাইনে এই চুক্তি হয় বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি জানান টাকার অঙ্কে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা নয়, বাংলাদেশে বিনিয়োগ নিয়ে বিদেশিদের নেতিবাচক ধারণা দূর করাই সরকারের মূল লক্ষ্য। বিনিয়োগ বাড়াতে শিগগিরই নতুন জ্বালানি নীতি প্রকাশের আশ্বাস দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার নাসার সাথে চুক্তি করেছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ও বিডার নির্বাহী চেয়ারম্যানের উপস্থিতিতেই নাসার আর্টেমিস অ্যাকর্ডে স্বাক্ষর করেন প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন। এই চুক্তির ফলে মহাকাশ অন্বেষণে নতুন দিগন্ত উন্মোচন হলে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। বাট এই প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম, আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি 53টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব, আমরা একসাথে কাজ করব বলে। আর্টেমিস জেনারেশন হচ্ছে যে জেনারেশন, আমাদের ভবিষ্যতের একটা জেনারেশন যারা আসলে স্পেস এক্সপ্লোরার হবে, যারা শুধু পৃথিবীতেই থাকবে না, তারা বিভিন্ন গ্রহে হয়তো বসবাস করবে বা স্পেসে বসবাস করবে। তো এই ফিউচার আউটলুকটার উপর বেস করে আমরা একটা আর্টেমিস অ্যাকর্ড বলে একটা কম্বাইন্ড এফোর্ট চালু করা শুরু হয়েছিল, যেখানে অনেকগুলো দেশ অলরেডি সিগনেটারি, যারা অ্যাডভান্স মার্কেটস। আমরা হচ্ছে 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম। ব্রিফিংয়ে বিডার চেয়ারম্যান জানান বিনিয়োগ ও ব্যবসার জন্য সব দেশেই কোনো না কোনো সমস্যা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বাধা মূলত সরকারি সেবার মান ও ইউটিলিটির ঘাটতি সহ চিহ্নিত কিছু দুর্নীতি। মেজর 5টা ইস্যু যদি আমি পিন পয়েন্ট করছি, তার মধ্যে ডেফিনেটলি অ্যাক্সেস টু ইউটিলিটিস, এটা একটা আমাদের ম্যানুফ্যাকচারারদের জন্য বড় ইস্যু। তো এই ব্যাপারে আমরা এনার্জি মিনিস্ট্রিকে আহ্বান জানিয়েছি, ওনারা মনে হয় খুব দ্রুতই এই জিনিসটা পাবলিশ করবেন। আমরা বলেছি যে আমাদের আসলে একটা ন্যাশনাল এনার্জি স্ট্র্যাটেজি থাকা দরকার। আমাদের যে কি প্ল্যান, আমরা আসলে আগামী 3 থেকে 5 বছর আমাদের যে গ্যাসের ঘাটতি আছে, সেটাকে আমরা কিভাবে সেই ঘাটতিটা থেকে সরে আসব, সেই ঘাটতিটা কিভাবে আমরা ব্যাকফিল করব, সেই ব্যাপারে আমাদের সরকারের কি প্ল্যান, এই প্ল্যানটাকে খুব ক্লিয়ার কাট রোডম্যাপ হিসেবে আসলে আমাদের পাবলিশ করা উচিত। যেরকম এডিবি, এআইবি আছে, এরকম ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে ব্রিক্সের একটা অ্যাসোসিয়েটেড ব্যাংক। তো ওনারা এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় $300 মিলিয়ন মতো ইনভেস্ট করেছেন। কারণ খুব রিসেন্টলি ওনারা ওয়াসার সাথে একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছেন এবং ওনাদের প্ল্যান হচ্ছে যে এই বছর ওনারা $1 বিলিয়ন ফান্ডিং সাপোর্ট দিবেন বাংলাদেশে। এদিকে সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে তৈরি পোশাক খাত ও ডিজিটাল আর্থিক পরিষেবা সহ উজ্জ্বল 4টি ক্ষেত্র চিহ্নিত করেছে বিশ্বব্যাংক।
The low penetration of financial services in Bangladesh really presents opportunities for innovative digital finance services to provide service to this market. সংস্থাটির প্রতিবেদন বলছে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ প্রয়োজনীয় সংস্কার করলে লক্ষাধিক নতুন কর্মসংস্থান তৈরি হবে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেই। বিচার এ দেশেই হবে, তবে প্রয়োজনে আইসিসি থেকে কারিগরি সহায়তা নেওয়া হতে পারে। এদিকে সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে 16 এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিমকে মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চট্টগ্রামে সংঘটিত অপরাধের বিষয়ে তদন্তের জন্য সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিমকে জিজ্ঞাসাবাদের অনুমতি চায় তদন্ত সংস্থা। প্রসিকিউশনের আবেদনে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। এছাড়া চট্টগ্রামের ঘটনায় আরেক আসামি যুবলীগ নেতা ফিরোজকেও কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল। তাকে একদিনের জন্য ইন্টারোগেট করার অনুমতি দেওয়া হয়েছে 16 এপ্রিল, এবং ওই মামলাতে আরও একজনকে গ্রেপ্তার করে আজকে হাজির করা হয়েছিল, ফিরোজ, যার বিরুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে মিছিলে গুলি করার অভিযোগ আছে। তাকে আজকে কারাগারে প্রেরণ করার আদেশ দিয়েছেন আদালত। এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, মানবতা বিরোধী অপরাধের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে, আইসিসিতে পাঠানোর কোনো প্রয়োজন নেই। আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। তা আমরা চাই আইসিসি যদি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেয়, এইখানে বিচার হবে, তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। কিন্তু মামলাগুলো বিচারের জন্য আইসিসিতে প্রেরণ করা হবে না, এটাই এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আইসিসিতে তখনই যেতে হয় যদি কোনো রাষ্ট্রের অভ্যন্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সেই রাষ্ট্র সক্ষম না হয়, অথবা সেই রাষ্ট্র যদি এই বিচার করতে উইলিং না হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই দুটার একটাও প্রযোজ্য না। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় বরখাস্ত হওয়া 3 পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম ও আরাফাতকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। 15 এপ্রিল তাদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ তাকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। মঙ্গলবার দুপুরে তুরিন আফরোজকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার CMM আদালতের হাজতখানায় রাখা হয়। পরে শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করা হয়। সোমবার রাত 10টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম জানান, গেল মার্চে তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরার পশ্চিম থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়। জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এক ব্যক্তি তুরিন আফরোজের বিরুদ্ধে এই মামলা করেন। মামলার ওই বাদীকে এখনও চিকিৎসা নিতে হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 71 মানবতা বিরোধী অপরাধের বিচার চলাকালে 2013 থেকে 2019 সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। রাখাইনে জাতিসংঘের অধীনে যুদ্ধবিরতি হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশা, সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ। ইউনূস মোদি বৈঠকে হাসিনাকে ফেরত চাওয়া হলেও ভারত কিছুই বলেনি, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে দুই দেশ। গাজায় ইসরায়েলি গণহত্যায় জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপির। সারা দেশে ছাত্র দলের বিক্ষোভ, রাজধানীতে প্রতিবাদ সমাবেশ। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাটে জড়িত কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশের বিভিন্ন জায়গায় গ্রেফতার অর্ধশত। বাংলাদেশে বিনিয়োগে সুরক্ষার আশ্বাস প্রধান উপদেষ্টার। নাসার আন্তর্জাতিক জোটে যুক্ত হল বাংলাদেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavishnnews সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।